আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে লেকচার 2। গতদিন আমরা দেখো একটা প্রশ্ন দিছিলাম, কোয়ান্টাম সংখ্যা পড়ছিলাম। কোয়ান্টাম সংখ্যার একটা প্রশ্ন লিখছিলাম যে পরমাণুর চতুর্থ কক্ষপথে কতগুলো অরবিটাল বা ইলেকট্রন থাকে, কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নির্ণয় করো। তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো আজকে, এটা পরে দিই হোমওয়ার্কটা। 2 নম্বরের একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে পঞ্চম কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না। ইলেকট্রন থাকে না, কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ব্যাখ্যা করো। কোয়ান্টাম সংখ্যার পঞ্চম, কিন্তু এটা সংখ্যার সাহায্যে ব্যাখ্যা করো। উদ্দীপকটা কিন্তু এভাবে থাকে না, উদ্দীপকটা এরকম আঁকা থাকে। প্রথম কক্ষপথকে আমরা বলছিলাম কে শেল, দ্বিতীয় কক্ষপথকে বলে এল, তৃতীয়টাকে এম, তারপরেরটা এন, তারপরেরটা ও। তাই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে যাওয়া যায়, অথবা এগুলোকে এবিসিডিও লেখা যেতে পারে। প্রথমটাকে এ, দ্বিতীয়টাকে বি, তৃতীয়টাকে সি, তৃতীয়, চতুর্থটাকে ডি, তারপরেরটা হলো ই। তো এই প্রশ্নটাকে কিন্তু এখানে তোমার ও ও বলতে পারতো, অথবা বলতে পারতো যে ডি, সরি ই, ও অথবা ই কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না, প্রশ্ন কিন্তু একই। তোমাকে যদি এভাবে বলে যে কে এল এম এন ও, তার মানে পঞ্চম কক্ষপথকে বুঝাইছে। আবার এভাবে বলতে পারতো যে ই কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না, সেটা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটার অ্যান্সার আমরা দেখি, এটা আসছিল কোথায়। এটা একবার আসছিল হলো কুমিল্লা বোর্ডেই, কুমিল্লা বোর্ড 22-এ আসছিল, বুঝছো? কুমিল্লা 22, কুমিল্লা বোর্ডে 22-এ একটা প্রশ্ন ছিল। তো এই প্রশ্নের অ্যান্সার আমরা গত ক্লাসে অল্প বলে দিছিলাম, আমরা অ্যান্সারটা লিখি এখন। ঠিক আছে, অল্প বলে দিছিলাম, দেখো এটা ঘর কেটে প্রশ্নের অ্যান্সার লিখছিলাম, ওইটাই এর অ্যান্সার। শুধুমাত্র চেঞ্জ হবে কোথায় সেটা দেখো। 1 নম্বরে লেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা এন। এই এন এর ভ্যালুটা কত সেটা দেখো পঞ্চম কক্ষপথ, পঞ্চম বা ও বা ই যেটাই বলি না কেন। তাহলে এন এর ভ্যালু যদি 5 হয়, এখানে 5 দিয়ে দিলাম। এর পরের ঘরে ছিল হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা হলো এল। তাহলে এন থেকে এল এ যাওয়ার নিয়ম কি, 0 থেকে n-1, তাহলে 0, 1, 2, 3, 4। এর পরের ঘর ছিল উপস্তর বা উপশক্তি স্তর। 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। কি হয়ে গেছে, 2 হলে ডি, 3 হলে এফ, আর 4 হলে হলো জি। এর পরের ঘরে যাওয়ার আগে দেখো আমরা এখানে একটু লিখে দিই। পঞ্চম কক্ষপথ বলে এটা 5s, 5p, 5d, 5f, 5g। এখন এই জায়গা থেকে তুমি একটা বর্ডার টেনে দিতে পারো, বর্ডার টেনে দিয়ে এখানে লিখবা যে এই যে জি কক্ষপথটা আসছে এটার হিসাব করব না আমরা। এখানে একবারে লিখে দিব যে জি উপস্তর আছে এমন কোন পরমাণু, এই যে 5G লিখে এখানে ব্র্যাকেটে লিখবা যে জি উপশক্তি স্তর আছে, জি উপস্তর আছে এমন কোন পরমাণু, মোটামুটি দুইটা ঘর নিয়ে বললেই হবে, এমন কোন পরমাণু আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। আজ পর্যন্ত আবিষ্কৃত
পাইনি বলে এটা আমরা আর হিসাব করব না। আমরা এই কয়টা নিয়ে, এই চারটা নিয়ে কাজ করা শুরু করবো, আর এটাকে এভাবে একটু এখানে বলে রেখে এটা এইভাবে রেখে দিই। তাহলে এইগুলো এবার কমপ্লিট করি আমরা। উপস্তরের পরের ঘর কি ছিল? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করে। তো যদি এল এর মান 0 হয় তো এম এর মান 0 হবে, এল এর মান 1 হলে এম এর মান হবে -1 0 +1, 2 হলে -2 -1 0 +1 +2 +2, 3 হলে প্লাস মাইনাস মানে -3 থেকে +3 পর্যন্ত আমি একসাথে করে দিলাম, +-1 +-2 +-3 +-2 +-1 আর 0। এবার আমরা চলে যাচ্ছি অরবিটালে। অরবিটাল, তাহলে অরবিটাল এখানে একটাই মান একটাই অরবিটাল, তিনটা মান তিনটা অরবিটাল, পাঁচটা মান পাঁচটা অরবিটাল, সাতটা মান সাতটা অরবিটাল। এরপরে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা 1 +-1/2 +-1/2 +-1/2 +-1/2। তাহলে একটা হলে ইলেকট্রন সংখ্যা এখানে একটা অরবিটালে 2টা ইলেকট্রন, তিনটা অরবিটালে 6টি ইলেকট্রন, পাঁচটা অরবিটালে 10টা ইলেকট্রন, সাতটা অরবিটালে 14টা ইলেকট্রন। তাহলে এই জায়গায় এসে তুমি বলবা মোট ইলেকট্রন সমান 32টি। এখানে আমাদের অ্যান্সার শেষ। তাহলে পঞ্চম কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না, কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ব্যাখ্যা করো। আমরা চতুর্থর মতোই করেই করছি, শুধুমাত্র এক্সট্রা তথ্য এই জায়গাটায়। এই যে 4-এর জন্য যে 5G হয়, মানে জি হয়, এই জি উপস্তর আছে এমন কোনো পরমাণু আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি, তাই এটা আমরা হিসাব করব না। এই হিসাব না করে শুধুমাত্র এই এফ এর জন্য করব। আর এই 5 গুলো পরে বসাইছি, কিন্তু আমার জন্য মনে করো না যে 4 আবার এখানে 5 কেন। এটা কেন দেখো, 0 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ, 4 হলে জি। আর এই জায়গাটা আমরা 5 দিচ্ছি কেন? 5 দিচ্ছি সবগুলো পঞ্চম কক্ষপথের বলে। আজানটা হয়ে যাক তারপর কথা বলি। ওকে, তাহলে পঞ্চম বা অথবা ই অথবা ও, এরকম যা লেখা থাকুক, পঞ্চম কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না। কেন? কারণ আমরা এই জি এর জন্যটা হিসাব করব না, এফ পর্যন্তই সবসময় হিসাব করব। আর এফ পর্যন্ত হিসাব করলে সেটা অবধারিত 32 আসবেই। এখন যদি দেখো, এই 0 এর জন্য এস, 1 এর জন্য পি, 2 এর জন্য ডি, 3 এর জন্য এফ, আর এটা যেহেতু পঞ্চম কক্ষপথ বলে এই জায়গাটা আমরা 5 বসাবো। এই জায়গাটা আমরা কি বসাই দিব? 5 বসাই দিচ্ছি। আর এই জায়গাটায় 4 এর জন্য জি, তুমি চাইলে 5 লিখতে পারো, না লিখতে চাইলেও সমস্যা নেই। এখানে বলে দিবা যে জুইপোস্টার আছে এমন কোনো পরমাণু আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি, তাই এটি হিসাব করলাম না। তাই এটি, এখানে আর একটা লাইন যদি চাই লিখতে পারো যে তাই এটি হিসাব করলাম না। এটি হিসাব করা থেকে বিরত থাকছি, হিসাব করলাম না। হ্যাঁ, দেখা যাচ্ছে না, আমি ভুল মুখে বলছি। তাই এটি হিসাব হবে না, বা তাই এটি হিসাব করলাম না। ঠিক আছে, তাই এটি হিসাব হবে না বা তাই এটি হিসাব করলাম না, এরকম একটা কথা লিখে দিব। এই প্রশ্ন যদি বুঝতে পেরে থাকো, তোমাদের বাসার একটা কাজ আমি বলবো যে তৃতীয় কক্ষপথের জন্য, পরমাণুর তৃতীয় কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে। 3 নম্বর একটা প্রশ্ন কোয়ান্টাম সংখ্যা, যদি বলি যে পরমাণুর তৃতীয় কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে, আমরা এমনি ফর্মুলা দিয়ে কিন্তু বের করতে পারি সাথে সাথে। তৃতীয় কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে, কতগুলো ইলেকট্রন থাকে তা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করো। তো তুমি সাথে সাথে ফর্মুলা ব্যবহার করে বলতে পারো যে 3 3 9, 9 2 18। এনতম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আমরা গতদিন ফর্মুলা দেখছি 2n²। তাহলে 2n এর জায়গায় যদি তুমি 3 বসাও, তাহলে 2 × 3 এর স্কোয়ার মানে কতটি হয়? 18টি। এখন এই 18টি এইভাবে তোমাকে দেখাতে হবে। তা সেক্ষেত্রে আমাদের দেখো, এই ঘর তো চেঞ্জ হবে না, শুধুমাত্র চেঞ্জ হবে এইগুলো। এগুলো চেঞ্জ করে আমি তোমাদের আর একবার একটু দেখাই দিই তৃতীয় কক্ষপথে কেমন হবে। তাহলে এই জায়গাটায় আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর ভ্যালুটা 3 লিখবো। n = কত? 3।
তাহলে এল এর ভ্যালুটা হবে কত? 0, 1 আর 2। 0 থেকে n-1, 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি। আচ্ছা, এম এর মানগুলো কি হবে? আচ্ছা, এটা তৃতীয় কক্ষপথ বলে এখানে 3 লিখে দিতে পারো, তৃতীয় বলে এখানে 3 লিখতে পারো, তৃতীয় বলে এখানে 3 লিখতে পারো। আচ্ছা, 0 হলে এম এর মান 0, 1 হলে -1, 0 +1, 2 হলে -2 -1, বা একবার এইভাবে লিখতে পারো +-2 +-1 0। অরবিটাল সংখ্যা কয়টা? একটা মান বলে একটা অরবিটাল, তিনটা মান বলে তিনটা অরবিটাল, পাঁচটা মান বলে পাঁচটা অরবিটাল। স্পিন কোয়ান্টাম সংখ্যা, একটা অরবিটাল 2টা ইলেকট্রন হবে, তিনটা অরবিটাল 6টা ইলেকট্রন হবে, পাঁচটা অরবিটাল 10টা ইলেকট্রন হবে। তা এই আমাদের মোট ইলেকট্রন সংখ্যা। এবার দেখো মোট কতগুলো ইলেকট্রন হয়। 10 আর 6 16 আর 2 কত? 18। আর এখানে মোট অরবিটাল কয়টা হয় দেখো, মোট 5 আর 3 8 আর 1 কত? 9। এই প্রশ্ন নিয়ে তার কারো কোনো সমস্যা আছে কিনা এখন বলো, যে কোয়ান্টাম সংখ্যার এই ধরনের প্রশ্ন নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা? সবাই কি ঠিক বুঝতে পারছো গত দিনের ক্লাস থেকে এই পর্যন্ত? তাহলে আমরা এখন কোয়ান্টাম সংখ্যার কিছু এমসিকিউ দেখাবো। কোয়ান্টাম সংখ্যা থেকে কিছু এমসিকিউ আমরা দেখব। বুঝতে কারো সমস্যা আছে কিনা কোনো? আগের ক্লাস যদি করে থাকো তাহলে বুঝতে সমস্যা হওয়ার কথা না। ওকে, তাহলে আমরা চলে গেলাম কোয়ান্টাম সংখ্যা থেকে কেমন এমসিকিউ আসে। মেডিকেলে কোয়ান্টাম সংখ্যা থেকে এমসিকিউ আসে খুব কম, রেয়ার। মেডিকেলে কোয়ান্টাম সংখ্যা থেকে এমসিকিউ ওইভাবে দেন, তবে ভার্সিটিতে প্রচুর এমসিকিউ আসে কোয়ান্টাম সংখ্যা থেকে। তো কোয়ান্টাম সংখ্যা থেকে কি কি ধরনের এমসিকিউ আসে? 1 নম্বর, কোয়ান্টাম সংখ্যার এমসিকিউ এক ধরনের আসে যে কোন অরবিটালটি সম্ভব, কোন অরবিটালটি সম্ভব আর কোনটি সম্ভব নয়। ঠিক আছে, কোনটি সম্ভব বা কোনটি সম্ভব নয়, কোনটি সম্ভব নয়। তা অরবিটালের সম্ভাব্যতা আমরা একটা জিনিস দিয়ে বিচার করতে পারি, যে এন থেকে সবসময় এল গ্রেটার দেন হবে। এন গ্রেটার দেন এল হলে সেটা সম্ভব হবে বা সেই উপস্তরগুলোর এক্সিস্ট করে। আর যদি এরকম হয় লেস দেন অর ইকুয়াল এল হলে সেটা সম্ভব নয়। এটা কেন, তার একটা ব্যাখ্যা দেয়া যায় তোমাদের। আমি শিখাইছি যে এন থেকে এল এ যাওয়ার নিয়ম কি, যে এল ইকুয়াল টু 0 থেকে n-1, এটা শিখাইছি। 0 থেকে n-1 পর্যন্ত হলো এল এর মান নেওয়া যায়। তাহলে সেটা আমি লিখছি যে এই এল থেকে এল এর, এল থেকে এন এর ভ্যালুটা অলওয়েজ একটা বড় মান হবে। তা যে কোনো একটা উপস্তর আমি যদি তোমাদের লিখি, যেমন 2p লিখলাম, 3d লিখলাম, তারপরে 2d লিখলাম, 3f লিখলাম, 4g লিখলাম, 5g লিখলাম, আর 4f লিখলাম, এইগুলো কোনটা পসিবল কোনটা পসিবল না আমরা একটু বিবেচনা করে দেখব। আর এল এর মানগুলো নিয়ে তোমাদের আমি শিখাইছি অলরেডি। এল ইকুয়াল টু 0 হলে সেটাকে বলছি আমরা এস উপস্তর, এল ইকুয়াল টু 1 হলে সেটাকে বলছি পি, 2 হলে বলছি ডি, আর 3 হলে বলছি এফ, আর 4 হলে বলছি জি। এগুলো আগে থেকেই বলে দিছি। তা প্রথমে আসো টুপি সম্ভব কিনা। তো এই যে একটু আগে আমরা যে ছক লিখছিলাম, দেখো এরকম লিখছিলাম যে ছক প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n=4 যদি লিখছিলাম, n=4, তাহলে এল এর মানগুলো, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানগুলো কেমন ছিল? 0 1 2 3 পর্যন্ত নেওয়া যেত। আর এর পরের ঘরে দেখো আমি এরকম লিখছিলাম উপস্তর। এই উপস্তরে যখন লিখছিলাম তখন বলছিলাম 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে বলছিলাম হলো এফ। আর এর আগে যেহেতু এটা চতুর্থ কক্ষপথ বলে এর আগে একটা করে 4 বসাই দিছিলাম। চতুর্থ কক্ষপথ বলে আগেরটা কি বসাই দিছিলাম? 4। তাহলে এরকম যে আমি সংখ্যাগুলো লিখছি 2p, 3d, 2d, 3f, 4g, 5g, 4f, এর মধ্যে থেকে কোনটা প্রধান কোয়ান্টাম সংখ্যা আর কোনটা সহকারী কোয়ান্টাম সংখ্যা সেটা আমাদের দেখতে হবে। এন আর এল এর ভ্যালুটা আমরা নিব এর মধ্যে থেকে। তা এই যে আগে যে সংখ্যাটা দেখো, আগের সংখ্যাটা কোথা থেকে নেওয়া হচ্ছে? প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে। তা আমি যে সংখ্যাগুলো লিখছি তার আগের যে সংখ্যাটা, এইটা হলো এন এর ভ্যালু।
আগের যে সংখ্যাটা সেটা কিসের ভ্যালু? এন এর ভ্যালু। কেন? এই যে দেখো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চতুর্থ কক্ষপথ বলে 4 বসাই দিছিলাম, ঠিক আছে। তৃতীয় কক্ষপথের সময় 3 বসাইছিলাম, পঞ্চম কক্ষপথের সময় 5 বসাইছিলাম, তার মানে এটা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই যে কোনো একটা উপস্তর যদি এভাবে লেখা হয়, তাহলে ওইটা হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রথম যে সংখ্যাটা 1 2 3 4 5, এই সংখ্যাগুলো হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর এটা আমরা আগে থেকেই জানি। এন এর ভ্যালু গুলো কেমন? এন এর ভ্যালু গুলো 1 2 3 4 ডট ডট ডট, এগুলো আমরা আগে থেকেই জানি, এটা হলো এন এর ভ্যালু। তাই এই যে এন এর ভ্যালুটা এখান থেকে আমরা পেয়ে যাবো। তাহলে টুপি এর জন্য যদি আমরা দেখি, টুপি এর জন্য এন এর মানটা কত? এন ইকুয়াল টু টু। টুপি এর জন্য এন ইকুয়াল টু টু। আর পি এর জন্য এল, এই পি এর জন্য কি? পি এর জন্য এলটা কত দেখো তো? পি ইকুয়াল পি, এল ইকুয়াল টু 1 হলে সেটা পি। তাহলে পি এর জন্য এল এর ভ্যালুটা কত হবে? 1। তাহলে টুপি এর জন্য যদি আমরা দেখি এন এর মান 2, এল এর মান 1, তাহলে এটার এন গ্রেটার দ্যান এল বলতে পারি না? এন গ্রেটার দ্যান এল, তাহলে টুপি কি সম্ভব? এন গ্রেটার দ্যান এল, অর্থাৎ এটা কি? অর্থাৎ টুপি সম্ভব। অর্থাৎ টুপি সম্ভব, টুপি অরবিটাল কি উপস্তর সম্ভব। তাহলে 1 নম্বরে একটা করলাম আমরা, যে টুপি এর জন্য এন এর মানটা দেখে দেখা যাচ্ছে 2, আর পি এর জন্য, এই যে পি এর জন্য এল এর ভ্যালুটা 1, অর্থাৎ এন এর মান 2, এল এর মান 1, মানে এন গ্রেটার দেন এল। এন গ্রেটার দেন যদি এন হয়, তাহলে সেই অরবিটালটা সম্ভব, বাস্তবে এই অরবিটালটা থাকে। ওকে, তাহলে এইটা করলাম। এবার 3D এর জন্য করি। 3D এর জন্য আমরা একইভাবে করি। তাহলে 2 নম্বর 3D এর জন্য। 3D এর জন্য যদি আমরা বের করি, এখানে এন এর ভ্যালুটা কত? প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন এর ভ্যালুটা হলো 3। আর ডি এর জন্য দেখো তো এল এর মানটা কত হয়? এই যে ডি এর জন্য এল এর মানটা 2। তাহলে ডি এর জন্য যেহেতু এল এর মান 2, সরি, ডি এর জন্য, ডি এর জন্য, এই যে ডি এর জন্য এল এর মানটা 2, এল এর মান যদি 2 হয়, তাহলে এক্ষেত্রেও দেখো, এক্ষেত্রেও আমরা পাচ্ছি হলো এন গ্রেটার দ্যান এল। আর এন গ্রেটার দ্যান যদি এল হয়, তাহলে এটা সম্ভব। তাহলে বলতে পারি এই যে 3D উপস্তরও কি সম্ভব, বাস্তবে এটাও এক্সিস্ট করে। 2Dর জন্য দেখি। 2Dর জন্য এবার আমরা দেখব। তাহলে 2D, তাহলে 2Dর জন্য আমরা এবার এন আর এল নির্ণয় করে দেখি। সেখানে 2Dর জন্য এন এর ভ্যালুটা কত? 2। আর ডি এর জন্য এল এর মানটা কত দেখো তো? ডি এর জন্য এল এর মানটা হলো 2। ডি এর জন্য যদি এল এর মান 2 হয়, তাহলে এটা দেখো এই এন ইকুয়াল টু এল হয়ে গেছে। এন ইকুয়াল টু এল যদি হয়, আমাদের নিয়ম বলছে কি এন এর থেকে এল যদি বড় হয়ে যায় অথবা যদি ইকুয়াল হয়, তবে সেই অরবিটাল সম্ভব না। তাহলে আমরা বলতে পারি যে এই 2D সম্ভব নয়। 2D সম্ভব নয়, বাস্তবে 2D এক্সিস্ট করবে না। 2D অরবিটাল বলে কিছুই থাকবে না, কারণ এন থেকে এল অবশ্যই বড় হতে হবে। 3F দেখি, 3Fটা সম্ভব কিনা। 3F সম্ভব হবে। 3F এর জন্য এন এর ভ্যালু কত? প্রধান কোয়ান্টাম সংখ্যা 3। এল এর জন্য, এল এর, এই এফ এর জন্য এল এর মানটা কত? 3। দেখো এফ এর জন্য এল এর ভ্যালুটাও 3। তাহলে এক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা এন ইকুয়াল টু এল হয়ে যাচ্ছে। তাহলে এন ইকুয়াল টু এল হলে এটা সম্ভব নয়, অর্থাৎ 3F বলতে পারি যে 3F নট পসিবল। 3F সম্ভব নয়। আচ্ছা, 4G তে যাই। 4G করা হয় বাংলাদেশে। 4G স্পিড বিভিন্ন জায়গায় বলে 4G স্পিড, কিন্তু আমরা রিয়েল 4G স্পিড কি পাই? রিয়েল 4G স্পিড আমরা পাই না। ঠিক আছে, দুই এক জায়গায় যখন যাদের বাসা হলো কিসের কাছে, যাদের বাসা ওই যে নেটওয়ার্কের কাছাকাছি থাকে, তাদের 4G রিয়েল মোবাইলে 4G হয়। তো ওই 4G আর এই 4G কিন্তু এক না, এটা হলো উপ স্তরের 4G। আর ওইটা হলো ইন্টারনেটের জেনারেশন, চতুর্থ প্রজন্ম। আর এই 4Gটা হলো উপ স্তরের জন্য। তো দেখি 4G সম্ভব কিনা। 4G এর জন্য এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু 4। আর জি এর জন্য এল এর মানটা কত দেখো? এই জি এর জন্য এল এর মানটাও 4। দুইটা মান সমান হয়ে গেছে, এন ইকুয়াল টু এল। তার মানে এই 4Gও সম্ভব নয়। এই জন্য বাংলাদেশে 4G কখনো কাজ করতে চায় না ভালো করে। ঠিক আছে, 4G দেখো সম্ভব না। কেন? কারণ এর এন আর এল একই হয়ে গেছে। এন আর এল যদি একই হয়ে যায়, সেটা কখনো সম্ভব হবে না। 5G সম্ভব হবে কিনা দেখো। 5G, 5G এর জন্য এন এর ভ্যালুটা কত? এন এর ভ্যালুটা হলো 5, আর জি এর জন্য এল এর ভ্যালুটা হলো 4। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 5G তে এন গ্রেটার দ্যান এল হচ্ছে। তাহলে 5G উপস্তর কিন্তু বাস্তবে
আছে, যদিও আজ পর্যন্ত আবিষ্কৃত হয় নাই, তবে 5G উপস্তর পসিবল। তাহলে এটা আমরা বলতে পারি কি, যে 5G এটা হলো সম্ভব। যদিও আবিষ্কৃত হয় নাই এমন কোন মৌল যার 5G উপস্তরটা আছে, তবে 5G উপস্তর এক্সিস্ট করে। ঠিক আছে, এরপরে যদি বলি 4F, 4F, তাহলে 4F এর জন্য এন এর ভ্যালু কত? এন এর ভ্যালুটা হলো 4। আর এফ এর জন্য যদি বলি এল এর ভ্যালুটা কত, এই জায়গায় দেখো এফ এর জন্য এল এর ভ্যালুটা হলো 3। তার মানে এর এন গ্রেটার দেন হলো এল। তাহলে 4F সম্ভব বা 4F উপস্তর আছে। তাহলে কোন একটা উপস্তর আছে কি নাই আশা করি সবাই বলতে পারবে এখন। এন গ্রেটার দেন এল হলে সম্ভব, আর লেস দেন ইকুয়াল এল হলে সম্ভব নয়। এন থেকে এল অলওয়েজ কি হতে হবে? বড় হতে হবে। তো কেমন এমসিকিউ আসে, আমি যদি তোমাদের একটা এমসিকিউ দেই, দেখো এমসিকিউ খুব সহজ তো, একটু দেখা যাক। লাস্ট একবার আসছিল ঢাকা ভার্সিটিতে, দেখো 21-22 সালে দিছিল, মানে 21 সালে, করোনার বছরে। বলছিল যে কোন উপস্তরটি সম্ভব নয়, কোন উপস্তরটি সম্ভব নয়। এক নম্বরে আছে 2D, বি নাম্বারে আছে 3P, সি নাম্বারে আছে 4F, আর ডি নাম্বারে আছে হলো 1S। প্রত্যেকটার এন প্লাস এল দেখো, এক্ষেত্রে এন এর মানটা হলো 2, ডি এর জন্য এল এর মানটা কত? এই যে ডি এর জন্য এল এর মান 2, তাই এর এন আর এল সমান হয়ে গেছে। আমাদের আর যাওয়ার প্রয়োজন নেই, এই প্রস্তাবটা সম্ভব না। আর বাকিগুলো দেখো, এটার এন এর মান হলো 3, এল এর মান হলো পি এর জন্য 1, এন গ্রেটার দ্যান এল, এটা হলো পসিবল। 4F এ যদি যাই, এন এর মান হলো 4, এফ এর জন্য এল এর মান হলো 3, এটা এন থেকে এর, এটাও সম্ভব। আর 1S এ যদি যাও, এন এর মানটা হলো 1, আর এস এর জন্য এল এর মান কত? এই যে দেখো, এস এর জন্য এল এর মানটা হলো 0, তাহলে এই ক্ষেত্রেও পসিবল। তো এই তিনটার দেখো এন গ্রেটার দ্যান এল আছে, এই তিনটা সম্ভব। আমার উত্তর চাইছে কোনটি সম্ভব নয়। 2D উপস্তর বাস্তবের কোনো অস্তিত্ব নাই। তো এই গেল হলো এ ধরনের এমসিকিউ। এরপরে আমরা আরেক ধরনের এমসিকিউ তে যাই। কোন একটা উপস্তরের জন্য, কোন একটি, দ্বিতীয় ধরনের এমসিকিউ এটা, কোন একটি উপস্তরের জন্য এন, এল, এম মানে কোয়ান্টাম সংখ্যার মান লেখা, মান লেখো। এটা আবার কেমন? যদি তোমাকে আমি বলি যে 3P এর জন্য, 3P উপস্তরের জন্য এন এল এম এর মানগুলো কি? এন এল এম ইকুয়াল টু হোয়াট? তাহলে 3P এর জন্য এম এন এর মানগুলো কি হতে পারে? তো এখানে এন এর ভ্যালুটা কত দেখো তো, 3P এর জন্য এন এর মানটা 3, আর পি এর জন্য এল এর ভ্যালুটা কত? এই পি এর জন্য এল এর মানটা দেখো, 1 হলে পি, 1 হলে পি, তাহলে এল এর মানটা 1। আর এল এর মান 1 হলে এম এর মানটা আমরা কি লিখতে পারি? -1, 0, +1, তিনটা হতে পারে। তাহলে 3P এর জন্য এল এম এর মানগুলো আমরা লিখলাম। এখন যদি তোমাকে আমি বলি যে 4D এর জন্য লেখো তো, 4D এর জন্য কত এন এল এম এর মানগুলো কি হবে? তাহলে 4D এর জন্য এন এর ভ্যালুটা এখানে তুমি বুঝতে পারতেছো 4, আর ডি এর জন্য এল এর ভ্যালুটা কত? এই যে ডি এর জন্য এল এর ভ্যালুটা হলো 2, এল এর ভ্যালু 2 হলে এম এর মানগুলো তুমি কি কি নিতে পারবা? -2 থেকে +2 তো পর্যন্ত নিয়ে যাবে, -2, -1, 0, +1, +2। আশা করি আর দেখানোর প্রয়োজন পড়বে না, আমি একটা প্রশ্ন দেখাই দিই। তাহলে এই টাইপের প্রশ্ন কেমন আসে দেখো। গুচ্ছ বিশ্ববিদ্যালয় বলে তোমাদের ধারণা আছে, গুচ্ছ বিশ্ববিদ্যালয় জেএসটি যদি একসাথে লেখা হয় জেএসটি, তাহলে বুঝে নিবে এটা গুচ্ছ বিশ্ববিদ্যালয়কে বোঝাচ্ছে। গুচ্ছ বিশ্ববিদ্যালয় বলতে 24টা ইউনিভার্সিটি, একটা পরীক্ষা হয়, অলরেডি তোমরা জানো। অ্যালুমিনিয়াম যৌগের গুচ্ছ ভার্সিটির 22-23 আসছিল। অ্যালুমিনিয়াম মৌলের 3P1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সেট, 3P1
ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সেট। কোয়ান্টাম সংখ্যার সেট। অপশনগুলো দিয়ে দিই। এরকম আছে 3 1 1। বি নাম্বার অপশনে আছে 2 2 0 1। 2 0 1। সি নাম্বারে আছে 3 0 0। ডি নাম্বারে আছে 2 1 0। এটা আছে। আচ্ছা, এরকম যে তিনটা করে করে লেখা আছে, তখন কোনটা এল কোনটা এম তোমরা বুঝবা কি করে? দেখো, কোয়ান্টাম সংখ্যা সেট বলতে আসলে এন, এল আর এম এর ভ্যালু জানতে চাইছে তোমার কাছে। তো পর্যায়ক্রমে প্রথমটা হবে তোমার এন এর ভ্যালু, দ্বিতীয়টা এল এর ভ্যালু, আর তৃতীয়টা হলো এম এর ভ্যালু। তুমি যদি না বুঝতে পারো আমি বলে দিই যে প্রথমটা হলো এন, দ্বিতীয়টা এল আর তৃতীয়টা হলো এম এর ভ্যালু নিতে হবে। তো আমরা এখানে প্রথমটাতে একটু লিখে ফেলি 3p এর জন্য। তাহলে 3p এর জন্য এন এর ভ্যালুটা কি হবে? এন এর ভ্যালুটা বুঝতেই পারতেছো 3। পি এর জন্য এল এর ভ্যালু কত? যে পি এর জন্য এল এর ভ্যালুটা হলো 1। আর এল এর ভ্যালু 1 হলে তার এম এর মানগুলো -1 0 +1 আমরা নিতে পারবো। তার মানে আমাদের সম্ভাব্য অ্যান্সার কি? এখান থেকে 3 হবে, তারপরে 1 হবে, তারপরে এই তিনটা যে কোনো একটা সংখ্যা হবে। তুমি 3 1 0, এটা একটা অ্যান্সার। 3 1 -1, এটাও একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার কি হতে পারে? আর একটা অ্যান্সার হতে পারে 3 1 +1। এই তিনটা যদি অপশনে থাকে, এইটা আমরা অ্যান্সার হিসেবে নিব। প্রথমটাতে দেখো 3 1 1, এই যে 3 1 1, তার মানে এটা অ্যান্সার। দ্বিতীয়টা তো কখনোই সত্য না, কারণ এন এর ভ্যালুটা 2 না। এটা বাদ। এটা সত্য কিনা দেখো, এন এর মান 3 আছে, কিন্তু পি এর জন্য এল এর মান তো কখনো 0 না। পি এর জন্য এল এর মান কখনো 0 হয় হয় না। এন এর মানটা এটা 2 না, তার মানে একমাত্র এটার সাথে যায়, যেটার এন এর মান 3, এল এর মান 1, আর এম এর মান এই তিনটা ভ্যালুর যে কোনো একটাতে সে নিতে পারে। কেন 3p1 এই অনন লেখা হচ্ছে? এটা বোঝানো হচ্ছে যে এই যে তিনটা অরবিটালের যে কোনো একটাতে ইলেকট্রনটা অবস্থান করে। এখানে তিনটা অরবিটাল মানে কি? তিনটা ঘর না? তাহলে একটা -1 এর ঘর, একটা 0-এর ঘর, একটা +1 এর ঘর। তা এন 3p1 মানে এন এর মান হলো 3, পি এর জন্য এল এর মান হলো 1, আর এম এর মান যে তিনটা ঘর, এই তিনটা ঘরের যে কোনো একটাতে সে আছে। এই কারণে আমরা -1 0 +1 যে কোনো একটা নিতে পারবো। এটা হলো একটা সম্ভাব্যতা, যে কোনটার মধ্যে এক্স্যাক্টলি আছে এটা কিন্তু শিওর বলা যায় না। যে এম এর মানটা যে তিনটা ঘরের মধ্যে কোনটাতে যে আসে, এটা এক্স্যাক্টলি শিওর ভাবে কেউ কখনো বলতে পারবে না, কারণ এটার পসিবিলিটি আছে। 50% কেজের ক্ষেত্রে সেটা -1-এর ঘরে ঢোকে, 50% কেজের ক্ষেত্রে সেটা +1-এর ঘরে থাকতে পারে, আর বাকি তার ক্ষেত্রে 0টার ক্ষেত্রে থাকতে পারে। তো এটা হলো একটা সম্ভাব্যতার জিনিস। ওকে, তাহলে কোন একটা ইলেকট্রনের জন্য যদি কোয়ান্টাম সংখ্যা লিখতে বলে, আশা করি আমরা সবাই লিখতে পারবো। ঢাকা ভার্সিটি 14-15 আর একটা প্রশ্ন দিই। বিইউ 14-15। 14-15 একটা প্রশ্ন ছিল যে 2p অরবিটালের, তোমাদের কিন্তু এমসিকিউ সহ পড়াচ্ছি বুঝছো, এই জন্য এমসিকিউ গুলো একবার দেখাচ্ছি। আর ভার্সিটি এমসিকিউ গুলো পারলে এমনিতে ক্লাসের গুলো এমনি পারা যায়। 2p অরবিটালের এন, এল এবং এম এর মান যথাক্রমে বলো তো কত হবে? অপশন ছাড়া বলতে পারো কিনা দেখো, নির্ণয় করতে পারো কিনা। অপশন ছাড়া বলতে পারবা? 2 1 0। আচ্ছা, বি নাম্বার অপশনে আছে 2 1 -1 0 +1। সি নাম্বার অপশনে আছে 2 2 +-2 +-1 0। আর ডি নাম্বার অপশনে আছে 1 1 0। তাহলে 2p এর জন্য যদি আমরা দেখি যে এর এন এর মানটা হলো 2, পি এর জন্য হলো এল এর মানটা 1, এল এর মান পি এর জন্য 1, আর এম এর মান কি হতে পারে? -1 0 +1। তাহলে এটা একটা অ্যান্সার হয়, 2 1 0, এটা একটা অ্যান্সার। 2 নম্বরে দেখতে পাচ্ছি যে 2 1 -1 0 +1, এখানে আরো ভালো অ্যান্সার আছে।
তাহলে এটা একটা অ্যান্সার আমরা নিতে পারি, কিন্তু সমস্যা কি যে এখানে এম এর মান একটা দিছে, এম এর সম্ভাব্য আরো দুইটা মান এরা নিয়ে দেয় নাই। এই কারণে এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, আমরা বি নাম্বারটা অ্যান্সার দিব। তবে যদি বি নাম্বারটাতে এরকম থাকতো, ধরো 200 এরকম থাকতো, তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের কোনো উপায় ছিল না, কোনটাকে চয়েস করতাম, এই যে এক নাম্বারটা চয়েস করতাম সেক্ষেত্রে। ঠিক আছে, এই গেল হলো আমাদের এ ধরনের এমসিকিউ। আচ্ছা, আরেক ধরনের এমসিকিউ হয় যে পরমাণুর কোন ইলেকট্রন সেটটি, তৃতীয় নম্বর ধরনের এমসিকিউ লেখো, কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি ভুল, কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি ভুল বা অবাস্তব, ভুল বা অবাস্তব এ ধরনের কথা লেখা থাকে। এ ধরনের এমসিকিউ আবার কি, আমি চারটা অপশন লিখি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জেইউ। প্রশ্ন ছিল এরকম, পরমাণুর কোন ইলেকট্রনের জন্য কোন ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি, কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সম্ভব নয়, এ ধরনের এমসিকিউ থাকে। তো এটা অপশন গুলো কেমন ছিল, এন ইকুয়াল টু 3, এল ইকুয়াল টু 2, এম ইকুয়াল টু 2, এস ইকুয়াল টু প্লাস হাফ। বি নাম্বার অপশনে ছিল এন ইকুয়াল টু 2, সরি এন ইকুয়াল টু 3, এল ইকুয়াল টু 2, এম ইকুয়াল টু 1, এস ইকুয়াল টু মাইনাস হাফ। সি নাম্বারে ছিল এন ইকুয়াল টু 3, এল ইকুয়াল টু 2, এম ইকুয়াল টু 0, এস ইকুয়াল টু 3/4। ডি নাম্বার অপশনে লেখা আছে এন ইকুয়াল টু 3, এল ইকুয়াল টু 1, এম ইকুয়াল টু -1, এস ইকুয়াল টু প্লাস হাফ লেখা আছে। এই কনসেপ্টটা সম্ভব নয়। দেখো, তা এক্ষেত্রে আমরা দেখবো যে কোনটা সম্ভব নয়, কোনটা ভুল আছে, খেয়াল করো। তা আমরা একটা জিনিস সহজেই জানি যে এন এর মান যদি 3 হয়, তাহলে এল এর মান আমরা কি কি নিতে পারবো, এন এর মান 3 হলে এল এর মান 0, 1 আর 2 পসিবল। তো এন এর মান 3 হলে এল এর মান 2 আছে, তাহলে এটা পসিবল, এন থেকে এটা সম্ভব। আর এল এর মান যদি 2 হয়, এল এর মান যদি 2 হয়, 0, 1 আর 2 পসিবল, এল এর মান 0, 1, 2। এল এর মান যদি 2 হয়, তাহলে এম এর মান তুমি কি কি নিতে পারবা, -2 থেকে +2 পর্যন্ত সকল সংখ্যা নেওয়া যাবে, -2, +-2, +-1 আর 0। তো এল এর মান 2 হলে দেখো এম এর মানও 2 পসিবল, তার মানে এটা ঠিক আছে। আর এস এর মান তো প্লাস হাফ বা মাইনাস হাফ, তার মানে সবগুলোই সঠিক। এটাতে আসো, এন এর মান 3 হলে দেখো এল এর মান 0, 1 আর 2, তো এটা 2 দিছে, সঠিক আছে। এল এর মান 2 হলে এম এর মান দেখো, এল এর মান 2 হলে এম এর মান -2 থেকে +2 পর্যন্ত যে কোনো সংখ্যা, তাহলে এই যে এম এর মান 1 দিছে, তার মানে এটা সঠিক। আর এস এর মান দিছে মাইনাস হাফ, তার মানে এখানে কোনোটাই ভুল নাই। এটাতে আসি, এন এর মান যদি 3 হয়, তাহলে এল এর মান কি 2 হতে পারে, অবশ্যই 2 হতে পারে। এল এর মান 2 হলে এম এর মান -2 থেকে +2 পর্যন্ত যে কোনো সংখ্যা, তাহলে 0, এটা পসিবল। কিন্তু এস এর মান 3/4 এমন কি দেখছো কখনো? আমরা জানি এস এর মান কি হতে পারে, হয় প্লাস হাফ না হয় মাইনাস হাফ, যে কোনো একটা হতে হবে। তার মানে এইটার এই জায়গাটাই যে গলদ হয়ে গেছে। আর আমাদের প্রশ্ন চাইছে কোনটি সম্ভব নয়, তার মানে এটা সম্ভব না। চতুর্থটা দেখো, এন এর মান 3 হলে এল এর মান 0, 1 আর 2 সম্ভব, পুরো 1 দিছে। এল এর মান 1 দিলে এম এর মান অবশ্যই -1, 0, +1, তার -1 দিছে, সম্ভব। আর এস এর মান প্লাস হাফ দিছে, তার মানে এটা সম্ভব। আচ্ছা, আর একটা প্রশ্ন দিব, এই প্রশ্ন মুছে দিলাম এটা।
চারটি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি অবাস্তব? এটা আসছিল রাজশাহী ভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন 15-16 আসছিল যে নিচের চারটি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি অবাস্তব? থ্রি কমা টু, তারপরে -3, এরপরে আছে +½ বি নাম্বার অপশন 5, 3, 0, -½ সি নাম্বার আছে 4, 0, 0, +½ ডি নাম্বার অপশনে আছে 3, 2, 2, -½ ওকে, তাহলে প্রথম থেকে আসো। এখানে এন আর এল গুলো বুঝতে পারতেছো তো? প্রথমটা এন, তারপর একটা এল, তারপর একটা এম, তারপর একটা হলো এস এর ভ্যালু, পর্যায়ক্রমে এন এল এম এস এর ভ্যালু। তো এন এর মান যদি 3 হয়, এন এর মান যদি 3 হয়, তো এল এর মান কি কি হওয়া পসিবল? উপরে লেখা আছে এন এর মান 3 হলে এর মান 0, 1 আর 2 পসিবল। তো এন এর মান 3 হলে এল এর মান 2, এটা পসিবল আছে। এখন এল এর মান 2 যদি হয়, এই যে এল এর মান 2 হলে দেখো তো, এল ইকুয়াল টু 2 হলে তুমি কখনো এম এর মানগুলো কি কি লিখতে পারবা? -2, -1, 0, +1 আর +2, এই পাঁচটা সংখ্যা যে কোনোটা লিখতে পারবা। তা এন এর মান 2 হলে এল এর মান কি -3 পসিবল? কখনোই পসিবল না। তাহলে এন এর মান 2 হলে এম এর মান কখনোই -3 পসিবল না, যেহেতু কোন সেটটি অবাস্তব মানে ভুল, এই সেটটা ভুল আছে। বাকিগুলোতে চেক করো। এন এর মান যদি 5 হয়, এই যে এন এর মান যদি 5 হয়, তা তুমি এল এর মান নিতে পারবা কি কি? 0, 1, 2, 3, 4, ওরা 3 নিছে। তো এন এর মান 5 হলে এল এর মান অবশ্যই 3 পসিবল। আর এল এর মান যদি 3 হয়, এল এর মান 3 হলে তুমি এম এর মান নিতে পারবা কি কি? -3, -2, -1, 0, +1, +2। তার মানে এল এর মান 3 হলে এম এর মান দেখো 0 হওয়া পসিবল, এটা সঠিক আছে। আর এটা 0 হলে এটা +½ বা -½ এটাও সঠিক। এন এর মান 4 হলে এল এর মান হওয়া সম্ভব কি? 0, 1 আর 2, ওরা 0 নিছে, সঠিক আছে। এল এর মান যদি 0 হয়, এই যে এল এর মান 0 হলে এম এর মানটা অবশ্যই কি হবে? 0 হবে। এর হলে এটা 0 সম্ভব। আর এটা 0 হলে এটা +½ এটাও পসিবল। এন এর মান 3 হলে এল এর মান 0, 1 আর 2, ওরা 2 দিছে। এল এর মান 2 হলে এম এর মানও 2 হওয়া সম্ভব। আর 2 হলে এটা মাইনাস হওয়া সম্ভব। তার মানে সবগুলো সঠিক, একমাত্র এটা ভুল আছে। এই প্রশ্ন বুঝতে পারছো কিনা? এই প্রশ্নে কোনো সমস্যা আছে কিনা? বুঝতে পারছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে এটার অ্যান্সার দাও, দেখি পারো কিনা। একটি 4D ইলেকট্রনের জন্য এটা রাজশাহী ইউনিভার্সিটিতেই ছিল 17-18-তে। একটি 4D ইলেকট্রনের জন্য সঠিক কোয়ান্টাম সংখ্যা সেট, সঠিক কোয়ান্টাম সংখ্যার সেট। এ নাম্বারে 4, 3, 2, +½ বি নাম্বারে 4, 2, 1, 0, সি নাম্বারে 4, 3, 4, 3, -2, +½ 4, 2, 1, 4, 2, 1, -½ কোনটা হবে দেখো তো, বলতে পারো কিনা? তা আমরা প্রথম থেকে আসি।
এই 4D এর জন্য আগে যদি আমি আলাদা করে লিখে নিই, 4D এর জন্য এন এর ভ্যালুটা হলো 4, আর ডি এর জন্য এল এর ভ্যালু কি কি? এই যে ডি এর জন্য এল এর ভ্যালুটা কি হতে পারে? 2 হতে পারে। এল এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এম এর ভ্যালু তুমি কি কি নিতে পারবা? -2 থেকে +2 পর্যন্ত সকল সংখ্যা নিতে পারবা। -2, -1, 0, +1, +2। এই হলো আমাদের জিনিসটা। এল এর মান 4, এল এর মান 2 নিতে পারবো। আর এল এর মান যদি 2 হয়, তাহলে এই যে টি এর জন্য দেখো এল এর মান 2, এল এর মান 2 হলে এম এর মান -2 থেকে +2 পর্যন্ত যে কোনো সংখ্যা। তো প্রথমটাতে এন এর মান যদি 4 হয়, ডি এর জন্য এল এর মানটা অবশ্যই আমাকে 2 নিতে হবে। এই যে ডি এর জন্য এল এর মানটা 2 নিতে হবে। তাহলে এন এর মান 4, এটা সঠিক আছে, কিন্তু ডি এর জন্য এল এর মান 3, এটা পসিবল না। তার মানে এখানে ভুল, আমরা বাদ দিলাম ওটা। আচ্ছা, পরেরটাতে যাই। এন এর মান 4, ডি এর জন্য এল এর মান 2, এটাও সঠিক আছে। এল এর মান 2 হলে এম এর মান 0 হতেই পারে, 0 হতেই পারে, সমস্যা নাই। আর এস এর মানটা কি কখনো 0 সম্ভব? এই যে এল এর মান না হয় 1 সম্ভব আছে, এল এর মান 2 হলে এম এর মান 1 সম্ভব আছে, কিন্তু এস এর মান 0 পসিবল না। ওই জায়গায় যে ভুল। এই জায়গায় আসি, এন এর মান 4, ডি এর জন্য এল এর মান কখনো 3 না, এখানে ভুল আছে, আমরা আর যাবো না। এটা এন এর মান যদি 4 হয়, এল এর মান দেখো 2, এল এর মান 2 হলে এম এর মান অবশ্যই 1 পসিবল, এস এর মান হাফ, এটা আসলে সঠিক আছে। এই প্রশ্ন নিয়ে আর কোনো ঝামেলা আছে কিনা? আশা করি সবাই ধরতে পারছো জিনিসটা। এই জিনিসগুলো দেখানোর কারণ কি? কারণ কোয়ান্টাম সংখ্যা অনেক ভুলে যায়, কিন্তু এই যে এমসিকিউ গুলো দেখাচ্ছে এই কারণে কেউ ভুলবে না। কোয়ান্টাম সংখ্যা জিনিসটা খুব ইজি, তোমাদের মাথার মধ্যে একদম গেঁথে যাবে। তবে এই জিনিস যখন কলেজে টিচাররা পড়াবে, তখন দেখবা মাথার উপর দিয়েই চলে যাবে, বুঝতেই পারবে না। এক ক্লাসে পড়াবে 30 মিনিটের মধ্যে, তোমাদের মাথার উপর দিয়েই যাবে। যারা বাইরে পড়াশুনো করে, মানে টিচারের কাছে পড়ে, এরা দেখবা কিছু বুঝতে পারবে। আর যেসব ফ্রেন্ডরা দেখবা যে কলেজে কেবল হাজির হয়েছে, হা হা করে তাকায় থাকবে বোর্ডের দিকে, যে কি বলে এগুলা, ঠিক আছে, এগুলো দেখবা বুঝতে পারবে না। ওকে, তো এই জিনিসটা কিন্তু খুবই ইজি একটা জিনিস। আমি তোমাদের আগে পড়াই নেওয়ার পরে এমসিকিউ গুলো দেখাচ্ছি, যাতে এগুলো খুব ইজি লাগে। আচ্ছা, এরপরে আমরা মোটামুটি সব ধরনের এমসিকিউ বলছি। আরই 19-20 এগুলো পারবা, এগুলো আর সমস্যা হবে না। আরই 19-20-তে বলা হয়েছে, নিচের কোন অরবিটালটি বৃত্তাকার নয়? নিচের কোন অরবিটালটি বৃত্তাকার নয়? তাহলে এখানে অপশন গুলো আছে, এ নাম্বারে n = 2, l = 0। বি নাম্বার অপশনে আছে n = 3, l = 0। সি নাম্বারে আছে n = 3, l = 1। ডি নাম্বার অপশনে আছে n = 1, l = 0। কোনটা বৃত্তাকার নয় আসলে জানতে চাইছে কি, কোনটা এস নাই, বুঝছো? কারণ আমরা ভালো করেই জানি যে এই যে এস অরবিটালটা হলো কি, এই যে বৃত্তাকার, পি অরবিটালটা ডাম্বেল আকার, পি অরবিটালটা ডবল ডাম্বেল, আর এফ অরবিটাল অ্যাটলিস্ট 3টা ডাম্বেল, 3টা এরকম, এক এক 2টা ডাম্বেল, 2টা 4টা ডাম্বেল, আর এরকম। এটা হলো এফ, এফ অরবিটালটা। এফ তো এটা, এই যে এফ এখানে কিন্তু এরকম অ্যাটলিস্ট 3টা ডাম্বেল একসাথে থাকে। তো এই যেটা হলো এল এর মান 0 হবে, সেটা সেটা আমাদের বৃত্তাকার। সেখানে এল এর মান 0, 0 মানে এটা এস, এটা বৃত্তাকার। এটা 0, এটাও বৃত্তাকার। এই যে এল এর মান 1, এল এর মান 1 হলে সেটা দেখো পি, এল এর মান 1 মানে এটা হলো পি অরবিটাল। আর পি অরবিটাল এরকম 2টা ডাম্বেল, তাহলে এই অরবিটালটা বৃত্তাকার নয়, আমাদের অ্যান্সার হবে সি। আর এটা দেখো, এল এর মান 1, এল এর মান 0, তার মানে এটা অবশ্যই বৃত্তাকার। এটা হলো 1s অরবিটালকে বোঝাচ্ছে, এটা 3s কে বোঝাচ্ছে, আর এটা হলো 2s কে বোঝাচ্ছে, 2s কে বোঝাচ্ছে। তার মানে এগুলো সব এস অরবিটাল, এগুলো বৃত্তাকার, এটা হলো ডাম্বেল আকার। আচ্ছা, পরের এতে চলে যাচ্ছি।
এটা বলছে কোন অরবিটালে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক। কৃষি গুচ্ছ। কৃষি গুচ্ছ বলতে কি বুঝো? কৃষি গুচ্ছ হলো 7টা কৃষি বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশ। ময়মনসিংহ কিশোর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। এই সবগুলো কৃষি বিশ্ববিদ্যালয় মিলে একটা পরীক্ষা হয়, এটাকে বলে এগ্রি গুচ্ছ। এগ্রি গুচ্ছতে একটা প্রশ্ন আসলেও 21-22 সালে, করোনার বছরে, কোন অরবিটালটিতে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক? কোন অরবিটালটিতে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক? দেখো, আমি একটা টপিক পড়ে সেটা থেকে কি সিকিউ আছে সেটা কিন্তু দেখাইছি, আবার ওই টপিক থেকে কি এমসিকিউ হয় সেটা দেখাচ্ছি। ভার্সিটিতে কেমন প্রশ্ন আসে, মেডিকেল ভার্সিটি, মেডিকেলে ভর্তি পরীক্ষায় কেমন প্রশ্ন আসে সেগুলো দেখতে পাবো। তো মোটামুটি অ্যাডমিশনও কভার হবে, তোমার একাডেমিকও কভার হবে। এটা অন্তত কনফার্ম থাকতে পারো যে এখানে একটা কোর্স করা মানে তোমার বেসিক ডেভেলপমেন্ট তো করবোই, একই সাথে তোমাকে অ্যাডমিশনে আমি প্রস্তুত করে দেবো। তবে এই কোর্স আমি চালু রাখবো যদি তোমাদের স্টুডেন্ট রেসপন্স ভালো থাকে। তোমাদের মধ্যে যদি দেখি বেশি স্টুডেন্ট হয় না হয়, তাহলে আমি এই কোর্স বেশি দিন রান করতে পারবো না। তোমাদের রেজাল্ট দিক, দেখা যাক কতজন ভর্তি হয়। কোন অরবিটালটিতে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক? দেখো, ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক বলছে যে জায়গাটায় ইলেকট্রনের প্রাপ্যতা বেশি। একটা পরমাণু যদি এরকম হয়, এই যে এগুলো হলো পরমাণু, তা আমরা একটু খেয়াল করি যে কোনটা কোথায় আছে। এই যে প্রথম কক্ষপথে 1s আছে, এই জায়গাটায় 1s টা হলো নিচে থাকে। দ্বিতীয় কক্ষপথে 2p থাকবে। তৃতীয় কক্ষপথে এই যে 2s টাও এখানে থাকবে। 3s টা কোথায় থাকবে? তৃতীয় কক্ষপথে। এই যে এই জায়গাটাতে 1s আছে, এখানে 2s আছে, 2p আছে, 3s আছে। তো একটা বেসিক ঘটনা তোমাদের বলি। সূর্য তো সবাই আমরা দেখি। এখন এই যে সূর্যর কেন্দ্র আছে আর কেন্দ্র বহির্ভূত অঞ্চল আছে। সূর্যের কেন্দ্রে দেখো একটা শক্ত কোর আছে, কিন্তু এই শক্ত কোরটা কেন? কারণ ওই জায়গাটায় হাইড্রোজেন আর হিলিয়াম ঘনত্বটা অনেক বেশি। কারণ কি, ওদের প্রত্যেকটা জিনিসের, পৃথিবীর বা যে কোনো পদার্থের কি হয়, তাদের গ্রাভিটি আছে, অর্থাৎ নিচের দিকে সে নিজেকে কি করতে থাকে, গ্রাভিটির কারণে নিজের দিকে টানতে থাকে। ঠিক আছে? ব্ল্যাক হোল যেমন, ব্ল্যাক হোল কি নিজের দিকে টেনে ওইটাকে চুপসে অবস্থায় আছে, এতটাই বেশি তার গ্রাভিটি যে পদার্থগুলোকে খুবই খুবই ছোট করে ফেলছে সে। 1 চামচ যদি নেওয়া হয়, ব্ল্যাক হোলের 1 চামচের ওজন কয়েক লক্ষ টন বা কয়েক মিলিয়ন টন। এটা চিন্তা করলে আসলে মানুষের মাধ্যমে আসবে না যে আমি ব্ল্যাক হোলের 1 চামচ যদি নেই সেটা নাকি মিলিয়ন টন, কারণ তার ডেন্সিটি এতটাই বেশি। ঠিক আছে? তা এই যে সূর্যের কেন্দ্রেও কিন্তু এরকমই বললাম যে সূর্যের কেন্দ্রে ডেনসিটি বেশি। সূর্যের কেন্দ্রে ডেনসিটি বেশি হওয়ার কারণে ওখানে হাইড্রোজেন গ্যাসগুলো কি হয়, ফিউশন বিক্রিয়ার মাধ্যমে, ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হিলিয়ামে কনভার্ট হয় আর প্রচুর তাপ নির্গত করে। আর প্রচুর তাপ নির্গত হওয়ার কারণে কি হয়, এই জায়গাটায়, এই জায়গাটায় প্রচুর তাপ নির্গত হয় আর বাইরের দিকে সেই তাপ ছড়িয়ে পড়ে। মোটামুটি ভাবে এই কেন্দ্রের তাপমাত্রা কিন্তু কোটি কেলভিনের মতো। কেন্দ্রের তাপমাত্রা কিন্তু কোটি কেলভিনের কাছাকাছি, কিন্তু সারফেসের টেম্পারেচার 6000 ডিগ্রি সেলসিয়াসের মতো। মানে কেন্দ্রের টেম্পারেচার কিন্তু অনেক বেশি। আর বাইরে যখন আসতে থাকে, আস্তে আস্তে সেই সারফেসটা কি হয়ে যাবে, তাপমাত্রা আস্তে আস্তে কমে যাবে। তো এই যে আসলে ফিউশন বিক্রিয়াগুলো কিন্তু ভেতরের দিকে ঘটে, কারণ ভেতরের দিকে ডেনসিটিটা বেশি বলে। এখন এই সূর্য স্টেবল থাকার কারণ কি তোমার মনে হতে পারে, যদি কেন্দ্রের দিকে টানে তাহলে কেন সে চুপসে যাচ্ছে না, দিন দিন কেন চুপসে যাচ্ছে না? এ চুপসে না যাওয়ার কারণ হলো, কেন্দ্রে যেহেতু ফিউশন বিক্রিয়া ঘটে, তার মানে ফিউশন বিক্রিয়া ঘটা মানে কি, পরমাণুগুলো কি এখান থেকে হিলিয়াম আর হাইড্রোজেনকে সে বাইরের দিকে সরায় দেয়। আবার তার একটা গ্র্যাভিটি আছে। তাহলে এই যে ফিউশন বিক্রিয়ার কারণে পরমাণুগুলো এরকম বাইরের দিকে ছড়াই পড়তে থাকে। ফিউশন বিক্রিয়া বাইরের দিকে কি করতে থাকে, ছড়াই পড়তে থাকে। আর একটা গ্র্যাভিটি আছে, গ্র্যাভিটি আবার কি করতে থাকে, ভেতরের দিকে পরমাণুগুলোকে ভেতরের দিকে টানতে থাকে। তো এই যে বাইরের এর যে গ্র্যাভিটি, গ্র্যাভিটি পদার্থগুলোকে টেনে ধরে আর ফিউশন বিক্রিয়া পরমাণুকে ছড়ায় দেয়। এই দুইটা বল ভারসাম্য হওয়ার কারণে সূর্য কিন্তু স্টেবল আছে। সূর্য স্টেবল আছে। And সূর্য স্টেবল থাকে, কত বছর স্টেবল থাকবে সেটা হলো কি, তার জ্বালানি যতদিন নিয়ে থাকবে। এক সময় দেখা যাবে কি তার জ্বালানি শেষের দিকে চলে যাবে, ফিউশন বিক্রিয়া কমে আসবে,
তখন খুব দ্রুত গতিতে চুপসে যাবে। এতটাই দ্রুত গতিতে চুপসে যাবে যে হঠাৎ করে টেম্পারেচার কেন্দ্রে অনেক বাড়বে, বিশাল বিস্ফোরণ হবে। সেই বিস্ফোরণে পুরা পৃথিবী, মানে পুরা যে ওর যে সূর্যের যাবতীয় গ্রহ, আমাদের পৃথিবী থেকে মঙ্গল থেকে শুরু করে যাবতীয় এই যে ওর যে ফুলকি আগুন সব ছড়াই পড়বে, পৃথিবী টিথিবী সব ধ্বংস হয়ে যাবে। তারপরে সূর্য বামন হয়ে যাবে। তো এই গল্পটা বলে আমরা আসলে এই প্রশ্নটার একটা অ্যান্সার বের করতে পারি, যে আসলে কেন্দ্রের দিকে আমরা যতই যাব, এই কেন্দ্রের দিকে যতই যাব, সেখানে কি ঘটনা ঘটবে, ডেনসিটিটা তত বেশি থাকবে। কারণ কি, যে কোনো পদার্থের নিজস্ব ধর্মই হলো কি কেন্দ্রের দিকে ইলেকট্রন ধরে রাখা। তাহলে সব থেকে নিচের দিকে কি আছে দেখো তো, সব থেকে নিচে আছে হলো 1s। তাহলে ওই জায়গাটায় কি হবে, ইলেকট্রন গুলো সবচেয়ে বেশি ঘন সন্নিবেশিত অবস্থায় থাকবে। তাহলে সহজে বোঝা যায় যে কোনটিতে ইলেকট্রন ডেনসিটি বেশি, এই যে 1s। কারণ কি, এটা কেন্দ্রের কাছাকাছি থাকে, ওর গ্র্যাভিটিটা বেশি থাকে। ওকে, বুঝতে পারছো কিনা? একটা গল্প দিয়ে বুঝাইলাম, গল্পটাও সত্য, সূর্যের কাহিনী দিয়ে। বা যে কোনো জিনিসের কাহিনী, পৃথিবীর কেন্দ্রে যাও সেখানে ডেনসিটি বেশি, ব্ল্যাক হোলের কেন্দ্রে যাও সেখানে ডেনসিটি বেশি। সিঙ্গুলারিটি বলে গ্রাভিটি তোমার ব্ল্যাক হোলের কেন্দ্রকে। সিঙ্গুলার মানে ওই জায়গায় কিছুই নাই, ঠিক আছে, স্থান কাল কোনো ভেদাভেদ নাই, সবকিছু এক হয়ে গেছে, ওই বিন্দু অতিক্রম করা সম্ভব না। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা যেটুকু পড়ছি তাতে আমাদের পরমাণুর ইয়ে শেষ। এখন আমরা চলে যাব আউপবাউ নীতিতে। 1 নম্বর কন্টেন্ট আমরা শেষ করছি, হ্যাঁ। আমাদের কন্টেন্টের 2-এ ছিল দেখো আউপবাউ নীতি। আউপবাউ নীতি, আউপবাউ নীতি আসলে কি জিনিস? আমাকে নীতিটা লিখি। লেখো, পরমাণুতে ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তর, সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করে পরমাণুতে ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে, উচ্চ শক্তি স্তরে গমন করে বা যায়। এটা হলো আউপবাউ নীতি, খুবই সিম্পল। বলতে চাচ্ছে ইলেকট্রন সর্বপ্রথম নিচের শক্তি স্তরগুলো পূর্ণ করে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে যাবে। এখন এই কথা দিয়ে আসলে আউপবাউ নীতিটা খুব ভালো বোঝা যায় না। যদি আউপবাউ নীতি পরীক্ষাতে যদি আসে, কমার্কের জন্য তোমরা এইটুকুই লিখবা। এন্ড এর বাইরে আরেকটা আউপবাউ নীতির জিনিস আছে, যেটাকে আমরা বলি N+L এর রুল। এই N+L এর 2টা কথা আছে। 1 নম্বর কথা হলো N+L এর মান, N+L এর মান যার কম তার শক্তি কম, ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে। 2 নম্বর কথা হলো N+L এর মান সমান হলে, N+L এর মান সমান হলে যার N এর মান কম তার শক্তি কম, ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে। তাহলে 2টা কথা, N+L এর মান যার কম তার শক্তি কম, ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে। 2 নম্বর, N+L এর মান যদি সমান হয়ে যায়, সেক্ষেত্রে যার N এর মান কম সেটার শক্তিটা আসলে কম, ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে। তাহলে আউপবাউ নীতি থেকে আমরা এমসিকিউ দেখি একটা।
এটা এমসিকিউ দিয়ে বুঝাবো, বা প্রথমে একটা খদাগের প্রশ্ন দিয়ে বুঝাই। একটা খদাগের প্রশ্ন আসে যে পটাশিয়ামের, তোমরা 9 10-এ মনে হয় দেখছো এটা, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি, 19তম ইলেকট্রনটি 3D তে না যে, 3D তে না যে 4s এ যায় কেন, 4s উপস্তরে যায় কেন? এটা মনে হয় তোমরা 9 10-এ পড়ছো। এখন দেখো N+L এর রুল দিয়ে খুব ভালো ব্যাখ্যা দেওয়া যায়। তাহলে আমরা পটাশিয়ামের 19তম ইলেকট্রন, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু করি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4s। তো এই হলো 2 4 6 4 10 আর 2 12, 12 হচ্ছে 18, 18 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস আমি করলাম। এরপরে এই 4D স্কিপ করে আমি 4s এ চলে যাচ্ছি। কেন যাচ্ছি? স্বাভাবিক নিয়মে যদি আমরা দেখি, খেয়াল করো যে এটা হলো প্রথম কক্ষপথ, 1s আছে। দ্বিতীয় কক্ষপথে কি আছে? দাঁড়াও। দ্বিতীয় কক্ষপথে 2s আছে, 2p আছে, 2s আছে আর 2p আছে। তৃতীয় কক্ষপথে কি কি জিনিস থাকে? 3s থাকে, 3p থাকে, 3d থাকে। চতুর্থ কক্ষপথে থাকে হলো 4s, 4p, 4d আর 4f। এখন আহ্বান নীতি বলতে চাচ্ছে কি, যে প্রথমে 1s এ দুইটা ঢুকছে, ভালো কথা, তারপর 2s 2p6 হয়েছে, 3s2 3p6 হয়েছে, 18 গেল। তাহলে 19তম এই ডি তে কেন গেল না? ডি স্কিপ করে, মানে একটা শক্তি স্তর স্কিপ করে কেন পরের স্তরে যে থামতেছে, মানে এই যে ডিটা স্কিপ করে কেন ফোরে যাচ্ছে, এটাই হলো আমাদের ভাষ্য। তা আউব্বা বলছে কি, যে N+L আসলে শক্তি নির্ধারণ করে, নিম্ন শক্তি স্তরে আগে যাবে, পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে যাবে। তা এই 3D এর জন্য আমরা N+L এর মানটা একটু দেখি, যে 3D এর জন্য, 3D এর জন্য যদি আমরা L+L নির্ণয় করি, তাহলে 3D এর N+L এর ভ্যালুটা কত? এই N এর ভ্যালু এখানে বুঝতেই পারতেছো, N এর ভ্যালুটা হলো 3। আর ডি এর জন্য এল এর ভ্যালুটা কত? ডি এর জন্য এল এর ভ্যালুটা যদি না মনে থাকে, L=0 হলে বলছিলাম কি, L=0 হলে এস, 1 হলে পি, 2 হলে টি, 3 হলে এফ। তাহলে ডি এর জন্য এল এর ভ্যালুটা কত? 2। তাহলে ডি এর জন্য এল এর ভ্যালু 2, অর্থাৎ 3D এর জন্য N+L এর ভ্যালুটা আমরা পাচ্ছি হলো 5। 4s এর জন্য যদি N+L এর ভ্যালু কাউন্ট করি, N+L, তাহলে 4s, এন এর ভ্যালুটা হলো 4, আর এস এর জন্য এল এর ভ্যালুটা 0। তাহলে N+L এর ভ্যালুটা আমরা পাচ্ছি হলো 4। এবার আসো এই নিয়মের দিকে পড়ে, রুলটা, N+L এর মান যার কম তার শক্তি কম। তাহলে এই 3D আর 4s এর N+L এর ভ্যালু কার কম? 4s এর কম। তাহলে যদি 4s এর কম হয়, তাহলে শক্তি কার কম আছে? শক্তি কম হলো 4s এর। কারণ 3D এর N+L এর ভ্যালু 5, কিন্তু 4s এর N+L এর ভ্যালু 4। তাহলে N+L এর মান কম হলো 4s এর। N+L এর মান যার কম তার শক্তি কম। তাহলে 3D আর 4s এর মধ্যে শক্তি কম কার? শক্তি কম হলো হলো 4s এর। এই কারণে 4s এ আগে ইলেকট্রন যাবে, এটা আব্ব বলতে চাচ্ছে, যে N+L এর মান যার কম তার শক্তি কম, ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে। তাহলে 3D আর 4s এর মধ্যে যেহেতু 4s এর শক্তিটা কম, তাই আগে 4s ফিল আপ হবে, তারপর 3D তে যাবে। তাহলে এটা গেল আমাদের এই যে খ নাম্বার একটা প্রশ্নের অ্যান্সার, যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D তে না যেয়ে কেন 4s এ যাচ্ছে। ওকে, এবার আসো একটা এমসিকিউ দিই। সিকিউ আছে একটা প্রশ্ন, সিকিউ। ঢাকা ভার্সিটিতে আসছিল একবার, যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এ নাম্বার আছে 4f, বি নাম্বারে লেখা আছে 5d, সি নাম্বারে লেখা আছে 6p, ডি নাম্বারে লেখা আছে 7f। তাহলে প্রত্যেকটাতে আমাদের কাজ হবে কি, কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করা, যেটাতে শক্তি কম। আর শক্তি কম সেটা বোঝা যায় কোথা থেকে? N+L এর রুল থেকে। N+L এর রুল থেকে আমরা কোনটা শক্তি কম সেটা সহজে কাউন্ট করে বের করতে পারি। প্রত্যেকটার N+L বের করে ফেলি। এই 4f এর এন এর ভ্যালুটা কত? এন এর ভ্যালুটা হলো 4।
আর এফ এর জন্য এল এর মানটা কত দেখো তো, এই যে এফ এর জন্য এল এর মানটা 3, তাহলে 4 আর 3 7। এটার এন প্লাস এল করো, এর এন এর মানটা 5, ডি এর জন্য এল এর ভ্যালুটা 2, তাহলে 5 আর 2 7। এটার এন প্লাস এল করলে এন এর মানটা 6, পি এর জন্য এল এর ভ্যালুটা হলো 1, এটা হলো 7। এটার এন প্লাস এল করে ফেলো, এর এন এর ভ্যালুটা 7, এস এর জন্য এল এর ভ্যালুটা হলো 0। তার মানে প্রত্যেকটা জায়গায় আমাদের এন প্লাস এল সমান হয়ে গেছে, তাহলে 2 নম্বর নিয়ম কার্যকর হয় এখন। এন প্লাস এল এর মান যদি সমান হয়, যার এন এর মান কম তার শক্তিটাই কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এন প্লাস এল যদি সমান হয়ে যায়, আমাদের কাউন্ট করতে বলছে কি যে এন এর ভ্যালুগুলোর দিকে তাকাও, এন এর ভ্যালুগুলোর দিকে তাকাও, যেটার এন এর মান কম সেটার শক্তি কম। তাহলে এন এর মান সব থেকে কম হলো 4 এফ, এটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, কারণ এটার শক্তি কম। এই জিনিস মাথার মধ্যে ঢুকছে কিনা? এই জিনিস যদি মাথার মধ্যে ঢুকে থাকে, তাহলে আমি একটা সিকিউ প্রশ্ন দিব, ওই সিকিউ প্রশ্নটার অ্যান্সার বলে আজকের ক্লাস শেষ করব। যদিও আরো কিছু এমসিকিউ আছে, সেই এমসিকিউ গুলো আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ওকে, তাহলে আমরা একটা প্রশ্ন দেখি। এই আহ্বান নীতি থেকে সিকিউ প্রশ্ন আসছিল ময়মনসিংহ বোর্ড। এমবি লিখলে মনে রাখবা ময়মনসিংহ বোর্ড, এটা 2023 সালের প্রশ্ন ছিল। প্রশ্ন বলা ছিল যে কপার অথবা ক্রোমিয়াম, বা সিকিউটা আমি সম্পূর্ণ উঠাই দেখাচ্ছি, সিকিউটা আমি সম্পূর্ণ উঠাই দেখাই, না হলে বুঝতে অনেক সমস্যা হবে না, হ্যাঁ, পরে আবার সিকিউ বুঝতে পারবা না। ময়মনসিংহ বোর্ড 2023, এটা ময়মনসিংহ বোর্ড 5-এর প্রশ্ন। 5 দাগের প্রশ্নে ক নাম্বারে আছে, এরকম বলা ছিল 1 নম্বরে এক্স লিখে এই জায়গাটায় 29 লেখা। তাহলে এটা কোন পরমাণু বলো তো? এক্স লিখে যদি 29 লেখে, এটা কোন পরমাণু? এটার গ দাগে একটা প্রশ্ন বলছে যে এক্স পরমাণুর ইলেকট্রন বিন্যাস আউপাউ নীতির ব্যতিক্রম। এক্স পরমাণুর ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস আউপাউ নীতির ব্যতিক্রম, ব্যাখ্যা করো। ক দাগের প্রশ্ন, মানে 3 মার্কের প্রশ্ন, তোমাকে অ্যান্সার দিতে বলছে। এটা কোন পরমাণু? তাহলে পারমাণবিক সংখ্যা 29, আমরা ভালো করেই জানি কপারের। কপারের ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু করে দেখাই। কপারের ইলেকট্রন বিন্যাসটা 29, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। 18 চলে গেল, 4s এ 2, 3d তে 10। এই যদি হতো তাহলে সমস্যা ছিল না, এই 20 তো 29 করতে হবে, তাহলে 4s2 মানে 20, আর এটা যদি 9 দিই তাহলে আমাদের হয়। কিন্তু তোমরা সারা জীবন শিখে আসছো যে ডি 9 হয়, এটা ডি কত হয়, ডি 10 হয়ে যায়, আর 4s1 হয়ে যায়। তাহলে এই জায়গাটায় হলো আমাদের সমস্যাটা অ্যারাইজ হয়েছে, যে সমস্যা কি, যে আগে 4s ফিল আপ করবে, তারপর না 3d যাবে। তো এই পর্যন্ত 18, এরপরে 3d আছে আর 4s আছে। তাহলে 4s এ সর্বোচ্চ 2টা থাকা সম্ভব, তাহলে 4s আগে 2টা হবে, তারপর 3d 9 হবে। এটা হলো হওয়া উচিত ছিল, কিন্তু এটা হয় নাই কেন? কোশ্চেন হলো এটা হয়নি কেন, এটা হলো জিজ্ঞাসা করছে ওরা। এই প্রশ্নটার মানে এটা যে আহ্বান নীতি অনুসারে নিম্ন শক্তিটা আগে পূর্ণ করবে, পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে যাবে। সুন্দর কথা তোমাদের। তার সেই নিয়মটা কেন মানতেছে না, যে 4s2 তো হয়ে 3d 9 হওয়ার কথা ছিল, এটা না হয়ে এটা হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে এটা।
হয়নি কেন? বা এটা হওয়ার কথা, এটা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। এটা হওয়ার কথা, এটা হয়েছে কেন? আহ্বায়ক নীতি অনুসারে আমরা প্রথমে অ্যান্সারটা কিভাবে দিব, অ্যান্সারটা এখান থেকে শুরু করবা, গুছাই লিখতে হবে। তুমি বলবা যে আহ্বায়ক নীতি থেকে আমরা জানি, আগে ইলেকট্রন বিন্যাসটা দিয়ে দিবা যে কপার পরমাণুর ইলেকট্রন বিন্যাস। প্রথমে অ্যান্সার এখান থেকে শুরু করবা, অ্যান্সার শুরু করে বলবা যে কপারের ইলেকট্রন বিন্যাস। কপারের ইলেকট্রন বিন্যাস বলে ইলেকট্রন বিন্যাসটা দেখাইছো, দেখানোর পরে বলবা কি আহ্বায়ক নীতি কি। আহ্বায়ক নীতি অনুসারে বলবা যে সর্বপ্রথম ইলেকট্রন সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে যায়। তারপরে লিখবে এন প্লাস এল এর রুল। এন প্লাস এল এর রুলের দুইটা কথা, সেটাও লিখবে। এন প্লাস এল এর মান যার কম তার শক্তি কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে। এন প্লাস এল এর মান সমান হলে যার এন এর মান কম তার শক্তি কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে এই কথাগুলো আগে বেসিক কথাবার্তা সবকিছু তুমি বলে আসবা। প্রথমে কপারের ইলেকট্রন বিন্যাস দিছো, তারপরে আহ্বায়ক নীতিটা লিখবা, এন প্লাস এল এর রুলটাও লিখবা। এবার এসে তোমার অ্যান্সার গুলোতে হিট করা লাগবে। অ্যান্সারে হিট করতে তুমি কি আসবা, যে ফোর এস এর জন্য এখানে তুমি লিখবা কি ফোর এস এর জন্য, ফোর এস উপস্তরের জন্য, ফোর এস উপস্তরের জন্য এন প্লাস এল এর ভ্যালুটা কত হয়, 4+0 সমান 4। আর থ্রি ডি উপস্তরের জন্য এন প্লাস এল এর ভ্যালুটা 5+2। এল এর মান মনে আছে তো, 0 হলে এস, 1 হলে পি, 2 হলে কি ডি। তার মানে থ্রি ডি এর জন্য এই যে এন এর মান হলো 3+2 মানে 5। তাহলে এই পর্যন্ত এসে তুমি এরপরে বললা যে ফোর প্রসেসরের জন্য এটা, থ্রি ডি এর জন্য দেখা এটা। এবার তুমি এখানে এসে বলবা যে এন প্লাস এল এর নিয়ম অনুসারে বা আহ্বায়ক নীতি অনুসারে ফোর এস এর, যেহেতু এন প্লাস এল এর ভ্যালু কম, সুতরাং ফোর এস এ আগে ইলেকট্রন পূর্ণ হওয়ার কথা, তারপরে থ্রি ডি তে ইলেকট্রন যাওয়ার কথা। কিন্তু সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দাঁড়ায়, সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় 4s2 3d9। কিন্তু টি পরমাণুতে যদি 9টি ইলেকট্রন থাকে, ডি পরমাণু, ডি উপস্তরে যদি নয় পরমাণু বলছি কিন্তু ডি পরমাণু না, ডি উপস্তর, ডি উপস্তরে যদি 9টি ইলেকট্রন থাকে, এটি খুবই অস্থিতিশীল একটি অবস্থা। এই অস্থিতিশীল অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য ফোরেস থেকে একটি ইলেকট্রন থ্রি ডিতে এসে টি 10 হলে পরমাণুটির স্টেবিলিটি পায় বা কপার পরমাণু সুস্থিতিশীল হয়। তাই এক্স পরমাণুর ইলেকট্রন বিন্যাসে আহ্বায়ক নীতির ব্যতিক্রম ঘটে। আনসারটা বুঝতে পারছো কিনা? আনসারটা কি মাথার মধ্যে ঢুকছে? কি লিখবা, অ্যান্সারটা বুঝতে পারছো কিনা? অ্যান্সারটা গুছাই লিখবা, দেখি তোমরা কেমন গুছাই লিখতে পারো। কালকে তোমাদের ওই যে টেলিগ্রাম গ্রুপ আছে না, ওই টেলিগ্রাম গ্রুপে তোমরা অ্যান্সার লিখে দেখাবা যে কি ধরনের অ্যান্সার লিখছো, কারটা কেমন হয় আমি দেখলে বুঝতে পারবো যে গুছাই লিখতে পারো কিনা। আমি অ্যান্সারটা আবার তোমাদের সামারি করে বলি। তুমি প্রথমে কপার পরমাণুর ইলেকট্রন বিন্যাস দিছো, তারপরে আহ্বায়ক নীতিটা কি এটা অবশ্যই বলতে হবে যে সর্বপ্রথম ইলেকট্রন সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে যায়। তারপরে এন প্লাস এল এর রুলটাও বলবো, এন প্লাস এল এর অনুসারে এন প্লাস এল এর মান যার কম তার শক্তি কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে। দ্বিতীয় কথা লিখবা এন প্লাস এল এর মান সমান হলে যার এন এর মান কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। কপার পরমাণুর ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে ফোর এস এর জন্য, এরপরে লিখবা যে ফোর এস উপস্তরের জন্য এন প্লাস এল, থ্রি ডি উপস্তরের জন্য এন প্লাস এল, দুইটা ভ্যালু পাইছো। এবার তুমি বলবা কি, দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে ফোর এস এর এন প্লাস এল এর মান কম, অর্থাৎ ফোর এস এর শক্তি কম। সেক্ষেত্রে আগে ফোর এস শক্তি স্তর আহ্বায়ক নীতি অনুসারে, সেক্ষেত্রে আগে ফোর এস অরবিটাল, ফোর এস অরবিটাল বা ফোর এস উপশক্তি স্তর পূর্ণ করে তারপর থ্রি ডি উপস্তরে যাওয়ার কথা। সেক্ষেত্রে কপার পরমাণুর ইলেকট্রন বিন্যাস হয় 4s2 3d9, 4s2 3d9। কিন্তু টি 9 একটি খুবই অস্থিতিশীল অবস্থা, টি 9 একটি খুবই অস্থিতিশীল অবস্থা। এই অস্থিতিশীল অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বা এই অস্থিতিশীল অবস্থা উপেক্ষা করার জন্য ফোর এস থেকে একটি ইলেকট্রন থ্রি ডি উপস্তরে যে 3d10 4s1 হয়। 4s1 3d10 খুবই একটি সুস্থিতিশীল অবস্থা। তাই
কপার পরমাণুতে ইলেকট্রন বিন্যাস আহ্বব নীতির ব্যতিক্রম ঘটে। বোঝা গেছে কিনা? এটা যদি বুঝতে পারো তবে তোমাদের আরেকটা হোমওয়ার্ক আমি দিব। এই প্রশ্নটা এভাবে আসতে পারতো, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম আছে আর এক জায়গায়। এই কপার এই জায়গাটায় 24, ক্রোমিয়াম 24-এ কিন্তু ঠিক সেম ঘটনা ঘটে। ক্রোমিয়াম 24-এ কিন্তু সেম ঘটনা ঘটে। আমরা ক্রোমিয়াম 24-এর ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4s। তাহলে 24 হলে আগে 4s2 তে যাবে, 3d4 হবে। এটা হওয়ার কথা ছিল, এটা হওয়ার কথা, কিন্তু বাস্তবে কি হয়, এই 4s থেকে একটা ইলেকট্রন 3d5-এ যায়। তাহলে এইটাই হলো আমাদের কথা, যে কেন 4s ফিল আপ করলো না। আহ্বব নীতি অনুসারে 4s এর n+l এর ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি, যে এটার n+l এর ভ্যালু, n এর মান 4, l এর মান হলো s এর জন্য 0, অর্থাৎ n+l 4। আর d এর জন্য যদি এই 3d এর জন্য n+l হিসাব করি, n এর মান 3, d এর জন্য l এর মান 2, অর্থাৎ 5। অর্থাৎ n+l এর ভ্যালু 4s এর কম, শক্তি কম, 4s আগে ফিল আপ হওয়ার কথা, তারপর না 3d তে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে যাচ্ছে না। কেন? কারণ d4 খুবই অস্থিতিশীল অবস্থা। d4 খুবই অস্থিতিশীল, খুবই অস্থিতিশীল। এই অস্থিতিশীল অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য, বা এই অস্থিতিশীল অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, বা এই অস্থিতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় যাওয়ার জন্য, ক্রোমিয়াম পরমাণুর 4s স্তর থেকে একটি ইলেকট্রন 3d তে আসে, অর্থাৎ সেক্ষেত্রে 3d5 ও 4s অবস্থা হয়। এই 3d5, 4s1 খুবই স্থিতিশীল। এ কারণে ক্রোমিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসে আহ্বব নীতির ব্যতিক্রম দেখা যায়। তাহলে কোন দুইটা পরমাণুতে আহ্বব নীতির ব্যতিক্রম পাইছি? ক্রোমিয়াম আর কপারে। ঠিক আছে, ক্রোমিয়াম আর কপারে। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? ওকে, তাহলে এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস থাকলো। এই দুইটা প্রশ্ন, এই ক্রোমিয়াম আর কপারের প্রশ্নটা তোমরা লিখে দেখাবা। ঠিক আছে, আর যদি লেখা ভালো না হয় তা প্রয়োজনে আমি তোমাদের নেক্সট ক্লাসে অ্যান্সারটা লিখে দেখাই দিব, যে অ্যান্সারটা কেমন করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আহ্বব নীতির ব্যতিক্রম এটা আসছিল এবছর ময়মনসিংহ বোর্ড 2023 5-এর বতে। এই প্রশ্ন তোমাদের সিকিউ তো আসতে পারে। আর আহ্বব নীতি থেকে এমসিকিউ কি ধরনের হয়, নেক্সট ক্লাসে আমরা আরো কিছু এমসিকিউ দেখব। তা আজকের ক্লাসে এই পর্যন্ত। নেক্সট ক্লাস আমরা শুরু করব সোমবার সন্ধ্যায়। ঠিক আছে, আর তোমাদের ফ্রেন্ডরা যারা আছে, তারা যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের বলবা পড়ার টেবিলে ফেরত আসো। ঠিক আছে, কেউ যদি ভর্তি হতে চায় অবশ্যই এই কোর্সে ভর্তি হতে বলবা। এই কোর্সে ভর্তি হলে কম টাকায় সবচেয়ে ভালো, এর মতো ভালো সুবিধা পাবা না। যে এই চ্যাপ্টারটা তোমরা যদি বাইরে কলেজের ছাত্রদের কাছে শেষ করো, তা মিনিমাম 2 মাস, অ্যাবভ 2.5 মাস লাগতে পারে, 3 মাসও লাগাইতে পারে স্যারেরা। তা 3 মাস ধরে ঘোরাঘুরির থেকে আমি হয়তো তোমাদের 1 মাস থেকে 1.5 মাসের, 1.5 মাসের মধ্যে হবে, আমার 1.5 মাস লাগবে অন্তত, 1.5 মাসের মতো সময় নিব, সেটা মাত্র 500 টাকায়। তার মানে চিন্তা করো, এখন কলেজের টিচারদের কাছে মিনিমাম 1200 থেকে 1500, সেটা তোমাদের খুব কম টাকায় হয়ে যাবে। এটা খুবই সাশ্রয়ী, কিন্তু খুব ইফেক্টিভ। অ্যাডমিশন সহ জানতে পারবা, কলেজের টিচাররা অ্যাডমিশন সহ পড়াবেন। ওকে, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ, গুড নাইট, শুভরাত্রি।